দেখো গত ক্লাসে আমরা হচ্ছে বয়েলের সূত্র পড়ছিলাম। বয়েলের সূত্র কি? বয়েল বয়লের সূত্র অনুসিদ্ধান্ত। আচ্ছা, অনুসিদ্ধান্ত দুইটাই পড়ছিলাম। বয়েলের সূত্র পড়ছিলাম, বয়েলের সূত্র, হুম অনুসিদ্ধান্ত পড়ছিলাম। দেখো গত ক্লাসে আমরা পড়ছিলাম হুম বিজ্ঞানী ভয়েল। এই ভয়েল যেহেতু এই ভয়েল ভয়েল মানে কি, আমরা কোনো কিছু সিদ্ধ করি তখন তো বল ব্যবহৃত হয়। যেহেতু ভয়েল, তখন তার মানে হচ্ছে টি কনস্ট্যান্ট ছিল, অর্থাৎ সেখানে তাপমাত্রা কনস্ট্যান্ট ছিল। তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে বয়েল সাহেব বলছিল হচ্ছে আয়তন চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভির ব্যস্তানুপাতিক 1/p। এটা আমরা পড়ছিলাম, এটা মূলত হচ্ছে ভয়েলের সূত্র। এটা পড়ছিলাম। উনি ভয়েল সাহেব উনি বলছে হচ্ছে আয়তন এবং চাপের ভিতরে কি সম্পর্ক হয়। তারপর আরেকজন সমসাময়িক বিজ্ঞানী, সেটা হচ্ছে চার্লস। বিজ্ঞানী চার্লস সম্পর্ক দ্বারা করা হচ্ছে আয়তন এবং তাপমাত্রার মধ্যে। বিজ্ঞান বিজ্ঞানী চার্লস বলছে হচ্ছে যদি চাপ স্থির থাকে, বিজ্ঞানী চার্লস বলছে হচ্ছে যদি বয়েল তো বলছে তাপমাত্রা স্থির থাকলে কি হবে, তাহলে বিজ্ঞানী চার্লস আইসা বললো হচ্ছে এখন যদি চাপ স্থির থাকে তাহলে আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্কটা কি হবে, সেটা হচ্ছে বিজ্ঞানী চার্লসের সূত্র। এবং এই সূত্রগুলো হচ্ছে মেন পার্ট আসে না, কিন্তু গাণিতিক ফর্মুলা পরীক্ষায় আসে এমসিকিউর ভিতরে। স্থির চাপে প্রথমে হচ্ছে এই স্থির চাপে, এটা হচ্ছে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কথাটা মনে রাখতেই হবে, চার্লসের সূত্র মানে চাপ স্থির। চার্লস এই চাপ, চার্লস চাপ স্থির। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা সমানুপাতিক। আসো এই যে এটা পড়ার আগে একটু আগে পরম তাপমাত্রা পড়ি, এই জায়গায় একটু পরম তাপমাত্রা কি জিনিস। পরম তাপমাত্রা যা সঠিকভাবে বলি, যে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা, অর্থাৎ হচ্ছে সেটা হচ্ছে 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস। একদম এখানে এই দুইটা জিনিস আমি হচ্ছে 3 স্টার দিয়ে রাখলাম, খাতার মধ্যে একদম নোট করে রাখবো সবাই। এটা পরীক্ষায় কতবার কত জায়গায় যে আসছে হিসাব নাই কোনো। একটা হচ্ছে পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন, আর যদি সেলসিয়াসে আসে তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো এই সূত্রটা পড়ি। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়, আয়তন পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা, তাপমাত্রাকে তো টি দ্বারা প্রকাশ করা হয়, তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ দেখো তো ভি সমানুপাতিক টি। তাহলে আমরা ভি সমানুপাতিক টি, তাহলে আমরা কি লিখতে পারি, যেখানে হচ্ছে কি কনস্ট্যান্ট থাকে, পি কনস্ট্যান্ট, পি ধ্রুবক, এখানে হচ্ছে পি কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ভি সমানুপাতিক টি। তাহলে হচ্ছে এই যে ভি ইজ ইকুয়াল টু, এই সমানুপাতিক ধ্রুবকটা তোলার জন্য যে কোনো আমরা একটা ধ্রুবক দিতে হয়, এটা হচ্ছে কে টি। এখন দেখো এই যে ভি, এই ভি লিখলাম, ভি এর পরে এই যে ঠিক টি, টিটা তো ডান পাশে আছে, ডান পাশ থেকে যদি বাম পাশে আনি, এখানে গুণ আছে তাহলে ভাগ হয়ে যাবে, ভি বাই টি ইকুয়াল টু হচ্ছে কে। এরকম যদি কোনো রাশি থাকে, আমি বলছি এরকম যদি কোনো রাশি থাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি, যত খুশি তত লিখতে পারি, অর্থাৎ v1/t1 ইজ ইকুয়াল টু হচ্ছে v2, ইজ ইকুয়াল টু হচ্ছে v2/t2। এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা। কার ফর্মুলা? এটা হচ্ছে চার্লসের সূত্রের ফর্মুলা। আশা করি সবাই বুঝতে পারছো। এইটুকু আবার ব্রেনের ভিতরে গাইতে নাও। চার্লসের সূত্র চাপ স্থির থাকে, বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির থাকে। চার্লসের সূত্র ভি সমানুপাতিক টি, অর্থাৎ যদি আমি এখানে আয়তন বাড়াই, আয়তন যদি বাড়ায় তাহলে তাপমাত্রা বাড়বে, আর তাপমাত্রা যদি বাড়ায় তাহলে আয়তন বাড়বে, একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা দেখো, এখন চার্লসের সূত্র তো পড়লাম, এখন চার্লসের সূত্র থেকে মূলত পরীক্ষায় কি আসবে, পরীক্ষায় এমসিকিউ আসবে, একদম ডিরেক্ট ভর্তি পরীক্ষা আসবে। এবং আমাদের যে সামনে ভোট পরীক্ষা আছে সেই ভোট পরীক্ষাও আসবে। দেখো কি আসে, আমরা একটু যদি দেখার চেষ্টা করি। খেয়াল করে দেখো, এখানে একটা ম্যাথ দেওয়া আছে, খুবই ইন্টারেস্টিং ম্যাথ এবং খুবই সহজ। একদম আবার বলতেছি, খুবই ইন্টারেস্টিং এবং খুবই সহজ ম্যাথ, একদম মনোযোগ দিয়ে দেখবা। সবাই খেয়াল করা বোর্ডের দিকে। স্থির চাপে, দেখো যখনই স্থির চাপ, তার চাপ আমি স্থির বলছি, চাপ স্থির বলা মানে সেটা চার্লসের সূত্র। একদম চোখ বুঝে আমি প্রথমে ফার্স্ট চিন্তা করে ফেললাম, চাপ স্থির মানে চার্লসের সূত্র। স্থির চাপে নির্দিষ্ট ভরের নাইট্রোজেন গ্যাস 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 906 মিলি আয়তন দখল করে। তাপমাত্রা কত হলে ওই গ্যাসের আয়তন 500 মিলি হবে। দেখো প্রথমে যেহেতু বলছে স্থির চাপে, তাহলে আমরা হচ্ছে চার্লসের সূত্রটা কি জানি, v1/t1 ইন ইকুয়াল টু হচ্ছে ইজ ইকুয়াল টু হচ্ছে v2/t2। এটা তো আমরা জানি শিওর। এখন দেখো কী কী দেওয়া আছে, একটু যদি আমি লেখার চেষ্টা করি কী কী দেওয়া আছে এখানে। এখানে কী কী দেওয়া আছে, এখানে হচ্ছে, এখানে প্রথমে দেওয়া আছে নাইট্রোজেনের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা টি1 যদি প্রথম তাপমাত্রা ধরি, টি1 27 ডিগ্রি সেলসিয়াস। আবারও বলছি, যত ধরনের ম্যাথ করব এখানে কোনো লেভেলে সেলসিয়াসের কোনো ম্যাথ করা যাবে না আমাদের, সবসময় পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা দিতে হবে। অর্থাৎ 27 যোগ কেলভিন তাপমাত্রা নিব কীভাবে, 273 যোগ করলে হয়ে যাবে। 27-এর সাথে 273 যোগ করলে হয় 300 কেলভিন, অর্থাৎ আমরা টি1 পেয়ে গেলাম 300 কেলভিন। তারপর কী দেওয়া আছে, একটা আয়তন দেওয়া আছে, তার মানে এটা নিঃসন্দেহে v1। আয়তন দেওয়া আছে 906 মিলি, একটা আয়তন দেওয়া আছে। দখল করে তাপমাত্রা কত হলো, ওই গ্যাসের আয়তন এত হবে, আরেকটা আয়তন দেওয়া আছে, এটা হচ্ছে v2।
আয়তন আরেকটা দেওয়া আছে 500 মিলি, এই 500 মিলি। এখন ও বলছে ওই কত তাপমাত্রা, তাপমাত্রা কত, তার মানে হচ্ছে আরেকটা টি টু, নিঃসন্দেহে এটা তো আমরা জানি আরেকটা টি টু বলছে। এখন খেয়াল করে দেখো তো, T1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, V2 দেওয়া আছে, T2 বের করতে হবে। এই রিলেটেড আমরা কয়টা সূত্র পড়ছি? একটা সূত্র পড়ছি, সেটা হচ্ছে চার্লসের সূত্র, V1/T1 V2/T2। তাহলে আমার লাগবে কি এখান থেকে? একদম সহজ ম্যাথ, এবং এগুলো এমসিকিউ আসে। এটা হচ্ছে লাগবে হচ্ছে T2, তাহলে আমার আর ইগুণ করি V1T2, অর্থাৎ কি V1T2 ইকুয়াল টু হচ্ছে V2T1 ডিভাইডেড বাই, দেখো এই যে যেহেতু আমি টি টুর মান নির্ণয় করবো, তার মানে টি টু বাম পাশে রাখলাম আর যা আসে সব ডান পাশে, অর্থাৎ T1V2 ডিভাইডেড বাই হচ্ছে V1। এখন এই যে T1 এর মান কত? T1 এর মান হচ্ছে এখানে পাইছি কত? 300 কেলভিন। বসাই, এখানে হচ্ছে P1 এর মান হচ্ছে 300 কেলভিন ইন্টু V2 এর মান কত? V2 এর মান হচ্ছে 500 বসাইলাম, ডিভাইডেড বাই এখানে V1 এর মান কত? V1 এর মান হচ্ছে T2 এর মান যেহেতু বের করবো, আচ্ছা দেখো T2, আচ্ছা ঠিক আছে, এখানে V1 এর মান কত? V1 এর মান হচ্ছে 906, এই 906। এখন এটা হিসাব করবো, দাঁড়াও ক্যালকুলেটর হিসাব করতে হবে, এটা যেহেতু মুখে হিসাব সম্ভব না। আর পরে ভর্তি পরীক্ষা যেগুলো আসবে সেগুলো মুখে হিসাব সম্ভব। দাঁড়াও হিসাব করি, 300 ইন্টু হচ্ছে 500 ভাগ 906 হিসাব করলে আসে হচ্ছে 165.56, এটা আসে হচ্ছে 165.56। এত কি আসলো? সেলসিয়াস না কিন্তু বলো, এত কেলভিন আসলো, যেহেতু আমি কেলভিনের মান বসাইছি। এখন এটা যদি অপশনে দেওয়া না থাকে তাহলে থাকবে সেলসিয়াস। আচ্ছা কেলভিন থেকে যদি সেলসিয়াস থেকে কেলভিন নিলে 273 যোগ করতে হয়, তাহলে কেলভিন থেকে সেলসিয়াস আসতে হলে -273 বিয়োগ করো, 165 মাইনাস 56 মাইনাস 273, পরে মাইনাস দিতে হবে। এত ডিগ্রি কী হলো? এটা হচ্ছে সেলসিয়াস হয়ে যাবে, সেলসিয়াস। তাহলে কত হবে? বিয়োগ দেই, বিয়োগ 273, বিয়োগ দিলাম হচ্ছে 107.43 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা বলো তো এই মাত্রা ঠিক আছে? যোগ বিয়োগ ঠিক আছে বলো তো, একটু স্পিকার অন করে বলো। ধন্যবাদ। সবাই ধরতে পারছো এটা? ঠিক আছে, ধন্যবাদ। এটা হচ্ছে আনসার। আচ্ছা আশা করি এইটুকু একদম ক্লিয়ার বুঝতে পারছো। এইটুকু যদি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে থাকে, তারপরের মাত্রা দেখো, এরকম আমি অনেকগুলো ম্যাথ সাজাইছি মোটামুটি, পরের ম্যাথগুলো দেখো। দেখো এটা হচ্ছে আরও সহজ ম্যাথ, একদম সিম্পল একটা ম্যাথ। দেখো আমরা করার চেষ্টা করি, এগুলা যত বেশি কোশ্চেন সলভ করবো তত তোমার ব্রেন গ্রো হবে এবং ভালো জায়গায় হচ্ছে চান্স পাবো। এবং বোর্ড পরীক্ষা এমসি ওগুলো খুব ভালো করবা। বোর্ড পরীক্ষা শিখে খুব সহজ আসে, একটা দুটো টপিক বলে কমন হয়ে যাবে। দেখো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং বায়ুমণ্ডলীয় চাপে নির্দিষ্ট পরিমাণ বায়ুর আয়তন 500 ঘনকিলোমিটার এবং বায়ুর চাপ স্থির। এই যে শেষ, একটা কথা বলা মানে আমাদের কোশ্চেন বোঝা শেষ, আর কিছু বুঝতে হবে না। বায়ুর চাপ স্থির, আমরা জানি চাপ স্থির থাকলে সেটা হচ্ছে চার্লসের সূত্র। চাপ স্থির থাকলে কত তাপমাত্রায় ওই পরিমাণ বায়ুর আয়তন দ্বিগুণ হবে। এখন কি কি দেওয়া আছে সেটা আগে ধরে নিই, তারপরের কথা। প্রথমে দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ T1 দেওয়া আছে। T1 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি 27 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন? 300 কেলভিন। কীভাবে হলো? 273 যোগ করে দিয়েছি, ডিরেক্ট যোগ করে দিয়েছি, কোনো সমস্যা নেই। বায়ুমণ্ডলীয় চাপে, এখন এই বায়ুমণ্ডলীয় চাপটা কত? বায়ুমণ্ডলীয় চাপ জানি 1 অ্যাটমসফিয়ার, অর্থাৎ তুমি এখানে পি ধরতে পারো। দেখো ওই বায়ুর আয়তন দ্বিগুণ হবে। দেখো এখন বায়ুমণ্ডলীয় চাপে, চাপটা কত? চাপ তো স্থির, সরি এখন তো চাপ তো স্থির, চাপ কোনো আমাদের কথাই নাই, কারণ চাপ তো নাই। চাপ স্থির থাকলে চার্লসের সূত্রের মতো তো কোনো চাপ জানি না। চার্লসের সূত্র আমরা জানি হচ্ছে যে V1/T1 ইন্টু হচ্ছে V2/T2। এখানে তো কোনো চাপ নাই, তার মানে চাপ নিলে এটা আমাদের কোনো হিসাব নাই। তাহলে আয়তন কত? V1 আয়তন আছে হচ্ছে 500 ঘনমিটার। এখানে হচ্ছে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। কেন চেঞ্জ করা লাগবে না আমি একটু পরে দেখাচ্ছি। 500 ঘনমিটার এবং বায়ুর চাপ স্থির থাকলে কত তাপমাত্রায় ওই পরিমাণ বায়ুর আয়তন দ্বিগুণ হবে। এখন আয়তন যদি দ্বিগুণ হয়, তাহলে এটা যদি V1 হয় তাহলে V2 নিশ্চয়ই দ্বিগুণ হবো। দ্বিগুণ মানে কি? 2 × 500, এই যে দ্বিগুণ হলো, অর্থাৎ কত? 1000। এই 1000 ঘনমিটার, ঘন সেন্টিমিটার লিখলাম। লেখার পর আমাদের ভি করতে হবে কত, কী বের করতে হবে? কত তাপমাত্রা বের করতে হবে। তাপমাত্রা কত? অর্থাৎ T2 কত? T2 ইকুয়াল টু হোয়াট? কত? তাহলে ইজিলি বসাই দাও। এখন হচ্ছে যেহেতু T2 বের করবো আগের নিয়মে, অর্থাৎ এই T2 আর এই V1 গুণ দিলাম, তাহলে T2 ইন্টু হচ্ছে V1 ইকুয়াল টু হচ্ছে এইখানে হচ্ছে V2 ইন্টু হচ্ছে T1। দেখো এই যে আমাদের তো T2 মান নির্ণয় করতে হবে, তার মানে T2 লিখলাম। T2 লেখার পরে এটা গুণ আছে, ওই পাশে যায় ভাগ চিহ্ন হবে, তার ভাগ নিচে দাও, এই V1 নিচে দাও, আর উপরে হচ্ছে এই V2 আর এখানে হচ্ছে T1। দেখো এই V2 মান কত? V2 মান হচ্ছে 1000, বসাও, এই 1000 বসালাম, ইন্টু T1 এর মান কত? T1 এর মান হচ্ছে 300, বসাও, বসাইলাম, ডিভাইডেড বাই V1 এর মান কত? V1 এর মান হচ্ছে 500। এগুলো কিন্তু অ্যাডমিশন আশা করছি, এটা 500। এই একটা শূন্য, এই একটা শূন্য কাটা, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটা, ছোটো করে ফেললাম। এখন এই 5 দিয়ে আমি যদি এই 10-এর কাটি,
5 দিয়ে 10 কাল কত হয় 2, আর এই দুইটা শূন্য পরে বসাই দাও, এই দুইটা শূন্য বসাইলাম। 3 দোকানে কত 6, অর্থাৎ এই 3 দোকানে 600, এটা কি সেলসিয়াস না, কিন্তু যেহেতু কেলভিনে মান বসাইছি তার মানে এটা আসছে কিসে কেলভিনে, 600 কেলভিন। এখন 600 কেলভিন থেকে আমরা যদি সেলসিয়াসে যাইতে চাই কি করতে হয়, 273 বিয়োগ করতে হয়, অর্থাৎ 600 বিয়োগ 273 বিয়োগ করলাম, এটা কি হয়ে গেল সেলসিয়াস। পরীক্ষায় দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে কেলভিন আর একটা হচ্ছে সেলসিয়াস। যদি কেলভিনে অপশন না মিলে তখন সেলসিয়াস উত্তর দেখাইতে হবে, তাহলে সেলসিয়াস দেখবে উত্তর সেলসিয়াসে মিলতেছে। আচ্ছা, এখন হচ্ছে 600 মাইনাস 273, আমাদের 327, এই যে 327 ডিগ্রি সেলসিয়াস। এখানে হচ্ছে উত্তর হচ্ছে দুইটা, একটা হচ্ছে এই 600 কেলভিন, এটা যদি কেলভিন অপশনে থাকে তাহলে কেলভিন দেখাবা, আর যদি কেলভিন অপশনে না থাকে তাহলে আমাদের দেখাইতে হবে 373 ডিগ্রি, সরি 327 ডিগ্রি সেলসিয়াস। আশা করি এইটুকু সবাই বুঝতে পারছো, কারণ এত সহজ জিনিস। তারপরে দেখো তারও আরেকটা ম্যাথ, এই যে এগুলো হচ্ছে ম্যাথ গুরুত্বপূর্ণ সবচেয়ে ভর্তি পরীক্ষায়। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই টাইপের ম্যাথ সবচেয়ে বেশি আসে, জাহাঙ্গীরনগর আর রাজশাহী, অর্থাৎ JU আর RU। এটা RU মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, আর JU মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই দুইটা বিশ্ববিদ্যালয়ে এই টাইপের ম্যাথগুলো খুবই বেশি আসে। দেখো এই ম্যাথটা কত সহজ, একদম মানে দেখা মাত্র আমরা বলে দেবো। স্থির চাপে, যেহেতু স্থির চাপ বলছে তার মানে এটা চার্লসের সূত্র। প্রথমে আমি আইডেন্টিফাই করছি যেহেতু চাপ স্থির তার মানে এটা চার্লসের সূত্র। চার্লসের সূত্রটা লিখি, V1/T1 ইকুয়াল টু হচ্ছে V2 ডিভাইডেড বাই T2, এটা হচ্ছে চার্লসের সূত্র, আমরা জানি। এখন তারপর দেখো স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা কত বাড়ালে তার আয়তন দ্বিগুণ হবে। কত বাড়ালে, তাপমাত্রা কত বাড়ালে, অর্থাৎ আমার তাপমাত্রা চাইছে কত বাড়ালে তার আয়তন দ্বিগুণ হবে। এখন দেখো স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের, এখানে একটা তাপমাত্রা দেওয়া আছে যে পরম শূন্য তাপমাত্রা, এখানে দেওয়া আছে, আমাদের ধরে নিতে হবে। এটা হচ্ছে দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা একটা দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস। এটা কোশ্চেনে ছোট করে লেখা ছিল এবং টাইপিং মিস্টেক হয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো গ্যাসের তাপমাত্রা কত বাড়ালে আয়তন দ্বিগুণ হবে। এখন এই দিকে খেয়াল করো, ধরো যেটা আয়তন, মেন আয়তন ধরলাম, আয়তন হচ্ছে সরি দেখো আয়তন হচ্ছে ধরলাম হচ্ছে এই আয়তন সমান V ধরলাম, তাহলে V1 সমান যদি আমি V ধরি, এটা হচ্ছে V1 প্রথম যে আয়তন সেটা ধরলাম V, তাহলে আয়তন যদি দ্বিগুণ হয় তাহলে V2 কত হবে, নিঃসন্দেহে 2V, এটা তো সবাই পারে, 2V দিলাম। তারপর দেখো তাপমাত্রা কত বাড়ালি, তাহলে আগে কত তাপমাত্রা ছিল, আগে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ T1 কত ছিল, T1 ছিল 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, অর্থাৎ 0 সাথে আমি যদি 273 যোগ করি তাহলে হয় 273 কেলভিন। আমার বের করতে হবে T2 কত, অর্থাৎ কত বাড়াইতে হবে। এটাই কিন্তু দেখো T2 কিন্তু এক যে চাই না এখানে, এটাই কিন্তু আসলে উত্তর না, কারণ T2 বলছে হচ্ছে তাপমাত্রা কত বাড়ালে, এখন বলছে কত বাড়ালে, এখন কতটুকু বাড়বে সেটুকু আমরা আগে বের করি। দেখো এখন এই জায়গায় এই T2 মান বের করতে হবে, একই জিনিস আমি ডিরেক্ট লিখলাম। এখন এই T2 ইকুয়াল টু হচ্ছে AT এর সাথে V যেহেতু গুণ, তার মানে V যায় যে ভাগ, অর্থাৎ V1 উপরে AT1 আর V2 গুণ যাবে, তাহলে এই V2 ইন্টু হচ্ছে AT1, নিচে হচ্ছে দেখো তো এই যে V2, এই V2 মান কত, V2 মান হচ্ছে 2V, এগুলো ম্যাথ খুবই সহজ খেয়াল করে দরকার যাবে না, ইন্টু T1 এর মান কত 273, এই 273 আমি বসাইলাম, ডিভাইডেড বাই V এর মান কত, এই V1 এর মান কত শুধু V বসাইলাম, এই B আর এই B কাটা, তাহলে থাকে কি 2 গুণন 273, এই দেখো 2 গুণন 273, দেখো এই 2 গুণন 273 তার মানে কি, মানে হচ্ছে কতটুকু বাড়া লাগে। দেখো তো এই 273 কত ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি T1 না, বসাও, অর্থাৎ 2T কতটুকু বাড়ে, এই 2 গুণ বাড়ে। যদি এভাবে গুণ দিয়ে আসে তাহলে হবে 2 গুণ, আর যদি গুণ দিয়ে না আসে অথবা লিখলাম, একটু বুঝো সবাই, অথবা লিখলাম এখানে, যদি 2 গুণ না আসে তাহলে এখানে বসাইতে হবে 273, দেখো আমি বসাই 202, আচ্ছা 2 গুণন হচ্ছে 273, তাহলে আসে হচ্ছে 546, অর্থাৎ 546 কেলভিন আসে। এখন এই 546 থেকে তুমি যদি আবার 273 বাদ দাও, মাইনাস করো, কত ডিগ্রি সেলসিয়াস হবে, মাইনাস করলে এই যে 273 ডিগ্রি সেলসিয়াস হবে, এই 273, এটাই আনসার। অর্থাৎ যদি পরীক্ষায় দুইটা অপশন, যদি একটা অপশন থাকে কত গুণ বাড়ে তাহলে হবে 2 গুণ, আর যদি বলে কত ডিগ্রি সেলসিয়াস 273 ডিগ্রি সেলসিয়াস, আর যদি বলে কত কেলভিন তাহলে কিন্তু কেলভিন এই যে এখানে 273 সাথে 273 যোগ করতে হবে, অর্থাৎ 546 কেলভিন। আশা করি এটা বুঝতে পারছো, কারণ এগুলো কিন্তু খুবই একদম সহজ কোশ্চেন এবং এগুলো পরীক্ষা আসে, আর এগুলো পারলে চান্স হয়ে যাবে। তারপরে দেখো এখন এই বয়েলের সূত্রে, চার্লসের সূত্র তো আমরা পড়লাম, এখন চার্লসের সূত্রে একটা অনুসিদ্ধান্ত আছে, অর্থাৎ অনুসিদ্ধান্ত মানে হচ্ছে চার্লসের সূত্র যে ঘনত্বের সাথে তাপমাত্রার কি সম্পর্ক, অর্থাৎ চার্লস রাইট ঘনত্বের সাথে তাপমাত্রার কি সম্পর্ক, এটা হচ্ছে চার্লসের অনুসিদ্ধান্ত। বয়েলের সূত্রে এরকম একটা অনুসিদ্ধান্ত ছিল ঘনত্বের সাথে সম্পর্ক, ঠিক চার্লসের সাথে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ঘনত্বের সাথে তাপমাত্রার কি প্রভাব। দেখো স্থির চাপে, যেহেতু স্থির চাপ নিঃসন্দেহে এটা চার্লসের সূত্র আমরা জানি লিখে আছে, স্থির চাপে কোনো গ্যাসের ঘনত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ঘনত্ব ওই গ্যাসের কেলভিন তাপমাত্রার ব্যস্তানুপাতিক।
কেলভিন তাপমাত্রা হচ্ছে টি, দেখো তো তাহলে ডি, ডি হচ্ছে ঘনত্ব প্রকাশ করে, এর আগে আমরা পড়ছি। আর হচ্ছে কেলভিন তাপমাত্রা ব্যস্ত অনুপাতিক, তাপমাত্রা ব্যস্ত অনুপাতিক আমরা তাহলে কীভাবে সম্পর্কটা দ্বারা করাবো, এই দিলাম হচ্ছে ঘনত্ব, তাপমাত্রা ব্যস্ত অনুপাতিক না, তাহলে এই যে ব্যস্ত অনুপাতিক দিলাম 1/80 দিলাম, ব্যস্ত অনুপাতিক সম্পর্ক আমার দ্বারা হয়ে গেছে। তাহলে এখন দেখো তো এগুলো তো আমরা ফর্মুলা করে আসতেছি, দেখো এই ডি ইকুয়াল টু হচ্ছে এই কে ইন্টু হচ্ছে সরি দেখো কে ইন্টু হচ্ছে 1/t। দেখো এই টিটা যদি এই ডি এর সাথে গুণ দাও কত হবে বলো তো, দেখো এই টিটা আমি ডি এর সাথে গুণ দাও, এই পাশে লিখলাম এই ডি ইন্টু টি ইকুয়াল টু কে। যদি এরকম কোনো কে থাকে বা ধ্রুবক থাকে তাহলে আমরা কি জানি, জানি হচ্ছে যত খুশি তত লিখতে পারি, অর্থাৎ d1/t1 ইন্টু t1 ইকুয়াল টু হচ্ছে d2 ইন্টু t2। এই যে ফর্মুলাটা ভর্তি পরীক্ষায় খুব আসে, মেডিকেল আসে, এটা হচ্ছে এত একটা ইন্টারেস্টিং, এটা হচ্ছে মেডিকেল আসে, ম্যাটে হচ্ছে সবচেয়ে বেশি আসে এটা, ম্যাট মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এবং বিভিন্ন যে ভর্তি পরীক্ষা আছে বিভিন্ন জায়গায়, এটা কিন্তু সব জায়গায় এটা আসে, এটা তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এই সূত্রটা, অর্থাৎ d1t1 ইন্টু d2t2। দেখো এটা যদি আমরা পারি, d1 মানে কি, যে প্রথম ঘনত্ব, t1 মানে প্রথম তাপমাত্রা, d2 মানে হচ্ছে পরের ঘনত্ব, আর t2 মানে হচ্ছে পরের তাপমাত্রা। এখন দেখো এই যে একটা কোশ্চেন, ইনস্ট্যান্ট একটা কোশ্চেন, দেখো এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসা কোশ্চেন, এটা বিগত সালে আসছে, দেখো কত সহজ। আচ্ছা দেখো আমরা আগে বলে রাখি, বিশ্ববিদ্যালয়ে একটা ভর্তি মানে এমসিকিউ সলভ করতে সময় থাকে মাত্র আমাদের 33 সেকেন্ড, কিন্তু এই 33 সেকেন্ডে আমাদের একটা এমসিকিউ সলভ করতে হবে। দেখো আমরা 33 সেকেন্ড পারি কিনা। দেখো প্রমাণ তাপমাত্রা ও চাপে গ্যাসের ঘনত্ব 22 কেজি পার ঘনমিটার, গ্যাসের একটা ঘনত্ব দেওয়া সে 22 কেজি পার ঘনমিটার, চাপ স্থির রেখে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওই গ্যাসের ঘনত্ব কত। আচ্ছা আমরা আগে কী কী দেওয়া আছে আগে লিখি, তোমাদের এখন এই 33 সেকেন্ড পারতে হবে না, 1 মিনিটে পারলে সমস্যা নেই। দেখো প্রথম হচ্ছে প্রমাণ তাপমাত্রা বলতে কি বোঝায়, ওই প্রথমে বললাম প্রমাণ তাপমাত্রা মানে 0 ডিগ্রি সেলসিয়াস, প্রমাণ তাপমাত্রা মানে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। দেখো 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। আর চাপ, চাপ কত, 1 অ্যাটমসফিয়ার, এটা কিন্তু আমরা চাপ জানি, কিন্তু চাপ তো আমার এখানে লাগবে না, তাই এর চাপ কাটিয়ে দিই, চাপ দরকার নেই। আচ্ছা দেখো তারপর হচ্ছে গ্যাসের ঘনত্ব কত, d1 দেওয়া আছে হচ্ছে 22 কেজি পার ঘনমিটার, এই কেজি পার ঘনমিটার দেওয়া আছে। তারপর দেওয়া আছে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আরেকটা তাপমাত্রা দেওয়া আছে, দেখো একটা প্রমাণ তাপমাত্রা এটা হচ্ছে t1, এটা t1 একটা দেওয়া আছে, আর একটা তাপমাত্রা দেওয়া আছে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ t2 দেওয়া আছে কত, 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন আমাকে বলো 11 সাথে যদি আমি 273 যোগ করি কত হয়, 286 কেলভিন। আচ্ছা এটা কি ঠিক আছে, 286, ধরো তো 3 আর হচ্ছে 4, আচ্ছা 86 না, এটা হচ্ছে 84 কেলভিন, 273, হ্যাঁ ঠিক আছে 284 কেলভিন। দেখো এই যে টি টু হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে হচ্ছে কত 273 যোগ করলাম 286 কেলভিন হইলো। এখন হইলে দেখো তো আমরা কি জানি, d2 মান কত, এটা বের করতে বলছি, কত সহজ একটা প্রশ্ন। দেখো d1 ইন্টু d2 সরি d1 ইন্টু t1 ইকুয়াল টু হচ্ছে d2 ইন্টু t2, এটা তো কার সূত্র মতো জানি, বয়েলের সূত্র অনুসিদ্ধান্ত কিন্তু, আর এটা পরীক্ষা আসছে। দেখো এখন আমার d2 মান বের করতে, যেটা বের করবো সেটা বাম পাশে রাখবো, d2 বের করলাম, বাম পাশে রাখলাম, আর যা আছে সব ডান পাশে। এটা যদি গুণ সম্পর্ক, তার মানে t2 নিচে চলে আসবে আর উপরে কি চলে যাবে, অর্থাৎ d1 ইন্টু t1। এখন মান বসাও, d1 এর মান কত 22 বসাইলাম, 22 ইন্টু t1 এর মান কত 273, সব কিছু কেলভিনে বসা লাগবে, ভুলেও এখানে সেলসিয়াসে বসানো যাবে না, তাহলে ভুল হবে। টি টুর মান কত 284। দেখো এটা কিন্তু ক্যালকুলেটারে করতে হবে, ক্যালকুলেটার ছাড়া এটা করা একটু টাফ। দেখো যেগুলো এমনি আসবে সেগুলো হচ্ছে ক্যালকুলেটার ছাড়া করা যাবে, এটা ক্যালকুলেটার না করলে একটু টাফ। দেখো তারপর হচ্ছে 22 ইন্টু হচ্ছে 273 ডিভাইডেড বাই হচ্ছে 284 ভাগ করলে আসে হচ্ছে 21.14, 21.14। এটা কি একক কি, কেজি পার ঘনমিটার, এটাই হচ্ছে আনসার, এটাই আনসার, এবং খুবই সহজ। আর এটা কিন্তু ভর্তি পরীক্ষা আসছে। দেখো এত সহজ কোশ্চেন সে তারপর আমরা পারি না, কেন পারি না, কারণ এই কোশ্চেন যে কোন টপিকের সাথে কোন কোশ্চেনগুলো আসে সেগুলো তো আমরা জানি না, বোর্ড পরীক্ষায় কী আসে, তার জন্য আমরা মূলত পিছিয়ে থাকি। দেখো তারপরে দেখো, আচ্ছা এটা বুঝছো কিনা একটু বলো তো আমাকে, একটু শিওর করো তো, এই পর্যন্ত বুঝছো কিনা, একদম ক্লিয়ার বুঝতেছো তো? ঠিক আছে, সামনে কিছুদিনের মধ্যে তোমাদের একটা পরীক্ষা হবে, বুঝতে পারছো, পরীক্ষা পুরস্কৃত করা হবে, সমস্যা নেই। তারপরে দেখো এখন আমরা কয়টা সূত্র পড়লাম, দুইটা সূত্র পড়ছি অলরেডি, একটা হচ্ছে ভয়েলের সূত্র পড়ছি, আর একটা হচ্ছে চার্লসের সূত্র পড়ছি। এখন এই বিজ্ঞানী ভয়েল, সরি দেখো এখানে ভয়েল বানান ভুল আছে, এই যে ভয়েল, এটা দেখো ভয়েল এবং চার্লসের সূত্রে এখন সমন্বয় একটা সূত্র আছে, অর্থাৎ এই ভয়েল সাহেব এবং চার্লস সাহেব যা বলছে দুইজনের মিলে কি সূত্র হয়েছে, এটা হচ্ছে এটা একটা সূত্র দিছে। দেখো এখন বিজ্ঞানী ভয়েল এবং চার্লস আমার এই দুইটার মিলে টোটাল কয়টা রাশি আছে, একটা আছে দেখো পি একটা রাশি আছে, ভি একটা রাশি আছে, টি একটা রাশি আছে। এই তিনটা রাশি হচ্ছে পরিবর্তনশীল, অর্থাৎ কি করা যাবে, এগুলো হচ্ছে পরিবর্তনশীল, পরিবর্তনশীল, অর্থাৎ যদি
পি ভি এবং টি তিনটা একই সাথে পরিবর্তন ঘটে, তাহলে পরিবর্তনটা কেমন হবে এরকম, এটা হচ্ছে নির্ণয় করার জন্য আমাদের ভয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটা জানা লাগবে। এখন দেখো ভয়েলের সূত্র মতো আমরা কি জানি, যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে আয়তন চাপের ব্যস্তানুপাতিক, এটা জানি কিনা, এটা জানি, এটা এখানে কি কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট। আচ্ছা এটুকু হচ্ছে তাপমাত্রা আমাদের কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, এটা আমরা জানি। আবার চার্লসের মতে আমরা কি জানি, চার্লসের মতে যদি আমাদের কি স্থির থাকে, চাপ স্থির থাকে, তাহলে এই যে আয়তন অর্থাৎ তাপমাত্রা সমানুপাতিক, এটা আমরা জানি। এখানে কি স্থির থাকে, এখানে চার্লস যেহেতু পি কনস্ট্যান্ট থাকে, এই পি কনস্ট্যান্ট আমি দিলাম। তারপর দেখো এই উভয় সূত্র হতে দেখো তো বাম পাশে এই দুইটার ভিতরে কমন কি আছে, এই দুইটার ভিতরে কমন কি আছে, ভি। আর ডান পাশে কি আছে, একটা আছে উপরে আছে 1/p, আবার আছে টি, অর্থাৎ এটা তো উপরের সংখ্যা, নিচে তো 1 আছে, তাহলে t/p এই দুইটা আছে। তাহলে আমি লিখি দুইটা থেকে একটা এই ভি লিখলাম, এই দুইটা থেকে কমন একটা ভি লিখলাম, এই দুইটা চিহ্ন থেকে একটা চিহ্ন লিখলাম, সমানুপাতিক দিলাম। তাহলে এই উপরে কি টি, টিটা বসাইলাম, নিচে কি, নিচে কিন্তু এই যে পি, এটা পিটা বসাইলাম। আশা করি এটা বুঝতে পারছো। দেখো এখন এটাতে কীভাবে ফর্মুলা দ্বারা করা, এই ফর্মুলা তো আমরা এই বারবার দেখে আসতেছি। দেখো তো এই বি যা আছে তাই লিখলাম, সমানুপাতিক তোলার জন্য যে কোনো একটা কে ধ্রুবক দিলাম, আর এই টি এই পি যা আছে তাই। এখন এই পি দেখো তো, এই পি হলো নিচের সংখ্যা আর এই ভি হলো উপরের সংখ্যা, আর এই গুণ করলে কি হয়, ক্রস গুণন করলে এই পি ভি সমান সমান হচ্ছে কে টি, এটা থাকলো। এখন বাম পাশে শুধু ধ্রুবক রাখতে হবে, বাম পাশে শুধু আমার রাখতে হবে কি ধ্রুবক। আচ্ছা দেখো বাম পাশে শুধু ধ্রুবক রাখতে হবে। এখন বাম পাশে ধ্রুবক রাখতে হলে আমার কি করতে হবে, এখন করতে হবে দেখো এই যে ভি, পি ভি, এই পি ভি যা আছে তাই থাকলো, পি ভি থাকলো। পি ভি নিচে দেখো তো এই টিটা উপরের সংখ্যা, এটা নিচে একদম টান ধরে নিয়ে আসো, জাস্ট এই টিটা আমি এখান থেকে ধরে নিয়ে এখানে সাইডে দিলাম, শেষ কথা, এই সাইডে দিলাম, ইনটু হচ্ছে এই কে। দেখো এরকম সিস্টেম ফরম্যাট থাকলে আমরা কি লিখতে পারি, যত খুশি তত লিখতে পারি। অর্থাৎ কোনো কিছুর সামনে ধ্রুবক লেখা মানে কি, যত খুশি তত আমরা লিখতে পারি। অর্থাৎ এই যে দেখো P1 V1 ডিভাইডেড বাই হচ্ছে T1 ইকুয়াল টু হচ্ছে P2 V2 ডিভাইডেড বাই হচ্ছে T2, এটুকু আমরা লিখতে পারি। এই যে ফর্মুলাটা লিখলাম, যদি বলো যে জীবন যে পর্যন্ত পড়ালেখা করবা, এই পরীক্ষা দিবা, এই পর্যন্ত কোনো ভুলাভুলি নাই, একদম এটা 4 স্টার। এখান থেকে একটা এমসিকিউ আসবে মানে আসবে, শিওর শট। এখান থেকে একটা কোশ্চেন আসবে এই সূত্র থেকে, অর্থাৎ বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে। নয় সিকিউ আসবে, নয় এমসিকিউ আসবে, আর সবচেয়ে বড় কথা হলে এমসিকিউ আসবে। আর যে কোনো ভর্তি পরীক্ষা যেখানে বসবা তুমি সেখানে আসবে P1 V1/T1 P2 V2/T2, এটা হচ্ছে কার সূত্র, এটা বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। এখন এই দুইটাতে শুধু পরীক্ষা দাঁড়াবে না যে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র কোনটি, এটা তো একটা বাচ্চা হবে। পরীক্ষা আসবে এই দুইটা রিলেটেড করে একটা ম্যাথ, যে এই দুইটা প্রযোজ্য, এরকম একটা ম্যাথ আসবে। এখন বুঝবো কেমনে যে এই দুইটা রিলেটেড একটা সূত্র ম্যাথ আসছে, এটা বোঝার জন্য দেখো আমাদের কি করতে হবে। দেখো এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের কি করতে হবে, দেখো এখন এই যে দেখো আমরা একটু আগে সূত্রটা কি পড়লাম, সূত্রটা পড়লাম হচ্ছে P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু হচ্ছে P2 V2 ডিভাইডেড বাই T2। দেখো কি পড়লাম, এখন এই কোশ্চেনটা পড়ো, সবাই মনোযোগ দিয়ে পড়ো, পরে দেখো তো উত্তর করতে পারবো। আচ্ছা আমি একটা করে দেবো, পরে তোমরা করবো। দেখো যদি 3 লিটার আয়তনের কোনো গ্যাসের চাপ, যদি 3 লিটার আয়তনের কোনো গ্যাসের চাপ ও পরম তাপমাত্রা দ্বিগুণ করা হয়, তাহলে তার আয়তন কত লিটার হবে। আচ্ছা দেখো একটা মজার কোশ্চেন কিন্তু, আর এগুলো কিন্তু বিগত সাল আসা কোশ্চেন, আবার বলতেছি এগুলো বিগত সাল আসা কোশ্চেন। দেখো আয়তন 3 লিটার, আয়তন বি B1 কত লিটার, 3 লিটার লিখলাম। তারপর বলছে গ্যাসের চাপ ও পরম তাপমাত্রা দ্বিগুণ চাপ। এখন আমি চাপ এখানে দেখো আমি লিখে দিই, চাপ ধরলাম, চাপকে প্রকাশ করলাম পি দ্বারা, আর তাপমাত্রাকে প্রকাশ করলাম এই যে তাপমাত্রাকে প্রকাশ করলাম টি দ্বারা। তাহলে T1 যদি আমি ধরি হচ্ছে টি, তাহলে T2 কত হবে, পরম তাপমাত্রা দ্বিগুণ, তাহলে T2 কত, T2 ইকুয়াল টু নিঃসন্দেহে 2T। আচ্ছা পরম তাপমাত্রা, তারপর হচ্ছে চাপ দ্বিগুণ, চাপকে যদি আমি প্রথমে যেটা P1 চাপকে যদি আমি পি ধরি, তাহলে পরের যে চাপ তো দ্বিগুণ হয়ে গেছে, তার মানে P2 এটা হচ্ছে দ্বিগুণ, অর্থাৎ 2 গুণ, এই 2 গুণ লিখলাম। দেখো বুঝো কিনা, আবার V1 আয়তন লিখলাম 3 লিটার, চাপ ধরে নিলাম পি, তাপমাত্রা ধরলাম টি, যেহেতু এখানে দেওয়া নাই কিছু, বলা আছে চাপ ও পরম তাপমাত্রা দ্বিগুণ। এখন একটা যদি না ধরি ওটাকে দ্বিগুণ আমি কীভাবে করবো, এখন দেখো T1 সমান টি ধরলাম, তাহলে যেটা পরের তাপমাত্রা এটা তো দ্বিগুণ হয়ে গেছে, এই দ্বিগুণ হলে কত হয় 2T, আর P1 মানে ধরছি পি, আর এটা দ্বিগুণ হয়ে গেছে 2P। আমাদের বের করতে হবে কিন্তু কি V2 কিন্তু বের করতে হবে। এখন দেখো তো P1 V1 P2 V2 এই রিলেটেড আমরা কয়টা সূত্র জানি, অনলি ওয়ান, একটা সূত্রই জানি, এটা বয়েলের সাথে সমন্বয়, P1/V1 ডিভাইডেড বাই T1 ইন্টু হচ্ছে কি P2 V2 ডিভাইডেড বাই T2, এই সূত্রটা আমরা জানি। এখন দেখো এই যে P1 V1/T1, এখন আমাদের দরকার হচ্ছে V2, যেটা দরকার সেটা বাম পাশে রাখবা, আর সব ডান পাশে রাখবা, আর গুণ করো হচ্ছে P2 V2 T1 ইজ ইকুয়াল টু হচ্ছে P1 V1 T1। আচ্ছা এখন আমাদের দরকার তো V2,
এই ভি টু লিখলাম, যেটা দরকার সেটা বাম পাশে থাকবে আর যা আছে সব ডান পাশে চলে যাবো। দেখো এই যে এই দুইটা গুণ আকারে আছে, এই দুইটা ভাগ চলে যাবো, অর্থাৎ পি টু ভি টু, আর উপর হচ্ছে কি পি ওয়ান বি ওয়ান টি ওয়ান। আচ্ছা এখন এইবার এই যে পি ওয়ান বি ওয়ান ওই ভাই সমান সমান T2 হইতো না কোথায়, বলো বলো। এই তৃতীয় লাইনে, হ্যাঁ তৃতীয় লাইনে হ্যাঁ, এই যে T1 দোয়ারে দিয়ে দেওয়া হয়েছে। ও ধন্যবাদ ধন্যবাদ, সরি 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 সরি, ঠিক আছে। আচ্ছা যে কোনো কিছু লিখলে বলবা, বুঝতে পারছো? আচ্ছা দেখো দেখো, আচ্ছা এবার দেখো এটা হচ্ছে টি টু হবে, টি টু। দেখো এখন মুখ দিয়ে বলছি ঠিক আছে, মানে ঠিকই বলছি কিন্তু লিখতে ভুল করছি। দেখো এটা দুটো আমি টি ওয়ান দিয়ে রাখছি কেন এখানে, দেখো এটা হচ্ছে টি টু আর এটাতে গুণ করলাম, এটা টি ওয়ান, তাহলে এই যেটা টি টু হবে। দেখো টি টু, এখন দেখো এটা হচ্ছে তাহলে টি টু কোনটা, এটা হচ্ছে টি টু। আচ্ছা এটা আবার ভি ওয়ান লিখলাম কেন, আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা দেখো এটা হচ্ছে টি টু আর এটা হচ্ছে কি এই ভি টু তো বের করবো, তার মানে হচ্ছে টি ওয়ান, এই যে টি ওয়ান। এখন মানগুলো বসাও, পি ওয়ানের মান কত, হ্যাঁ তোমরা যে মনোযোগ দিয়ে দেখতেছো তার মানে এটা আমি এখন বুঝতে পারলাম। দেখো পি ওয়ান, পি ওয়ানের মান কত, পি বসাও, পি ওয়ানের মান হচ্ছে পি ইন্টু পি টুর মান কত, সরি ভি ওয়ানের মান কত, কোথায় ভি ওয়ান হচ্ছে তিন, এই তিন বসাও ইন্টু, তারপরে কোথায়, তারপর হচ্ছে টি টু, টি টুর মান কত, টি টু টি টু টু টি বসাও, এই টু টি ডিভাইডেড বাই পি টুর মান কত, কোথায় পি টু, এই যে টু পি বসাও, এই টু পি ইন্টু টি ওয়ানের মান কত, শুধু টি, এই দেখো সব শেষ, ক্যালকুলেটার লাগবে এক সেকেন্ড শেষ, এইটি এটি কাটা, এই পি কাটা, এই টু কাটা, তাহলে থাকলো কি এই যে তিন। দেখো এটা হচ্ছে অ্যাডমিশনের আর কি ম্যাথ, মানে দেখো যা আছে এই 3 লিটার তো 3 লিটারই, এটাই আনসার মূলত, এই 3 লিটারই আনসার, কিন্তু হচ্ছে দেখো এতটুকু ম্যাথ করার পরে আমরা বুঝতেছি এটা 3 লিটার আনসার আর এটা উত্তর। দেখো এটা বুঝছো কিনা একদম ক্লিয়ারভাবে, বুঝছো সবাই? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা এটা যদি ক্লিয়ারভাবে বুঝে থাকো একদম নিজ দায়িত্বে, আমি এটা তোমাদের সময় দিলাম হচ্ছে 30 সেকেন্ড, এটা সলভ করে উত্তর বলো। 30 সেকেন্ড আমি সময় দিলাম, এটা সলভ করে উত্তর বলো। একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ, একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ অর্ধেক ও তাপমাত্রা দ্বিগুণ করা হলে, চাপ অর্ধেক এবং যদি তাপমাত্রা দ্বিগুণ বৃদ্ধি করা হলে আয়তন কত হবে? সবচেয়ে মজার কোশ্চেন, দেখো এখানে কিন্তু কোনো কিচ্ছু দেওয়া নাই, চাপ দেওয়া নাই, আয়তন দেওয়া নাই, কিছু দেওয়া নাই, কিন্তু ক্লু দেওয়া আছে। দেখো চাপ করছে অর্ধেক, তাহলে আমাদের নিঃসন্দেহে একটা চাপ ধরে নিতে হবে, একটা চাপ। দেখো এই চাপ আমি ধরলাম, এগুলো হচ্ছে এমসি করবে, চাপ আমি পি ধরলাম, তাহলে চাপ অর্ধেক। দেখো তো এই পি ওয়ান যদি পি হয় তাহলে পি টু কত হবে? নিঃসন্দেহে এটা কি হবে, যেহেতু অর্ধেক তার মানে পি বাই টু, এটা দুইটা ভাগ করে দিলাম, অর্ধেক শেষ। তারপর বলছে তাপমাত্রা দ্বিগুণ, টি ওয়ান তাপমাত্রাকে আমি আর লিখতেছি না, তাপমাত্রাকে টি ওয়ান আমি টি ধরলাম, তাহলে টি টু কত হবে? তাপমাত্রা যেহেতু দ্বিগুণ অর্থাৎ নিঃসন্দেহে টু টি, এই পর্যন্ত কারো ঝামেলা নাই। আচ্ছা তারপরে বলছে ভিত্তিক করা হলে আয়তন কত হবে? এখন কি বলছে? আয়তন কত হবে? এখন দেখো তো, আচ্ছা এখন আয়তন কত হবে বলো, এই রিলেটেড আমরা কয়টা সূত্র জানি দেখো তো, এই রিলেটেড পি আর টি ওয়ান, পি ওয়ান জানি, পি টু জানি, টি টু জানি, এই রিলেটেড কয়টা সূত্র জানি বলো। দেখো তো এখানে একটা তাপমাত্রা চাপ অর্ধেক ও তাপমাত্রা দ্বিগুণ করা হলে আয়তন কত হবে? দেখো এখানে দেখো মানে আয়তন কত হবে, মানে আয়তন কত গুণ হবে এটা দেখো, পি ওয়ান ভি ওয়ান, আচ্ছা দেখো পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই কি টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে কি পি টু ভি টু ডিভাইডেড বাই হচ্ছে টি টু। এখন দেখো তো আমাদের দরকার কি ভি টুর মান না, যেহেতু আয়তন বলছে তার মানে ভি টু বাম পাশে রাখলাম, ভি টু বাম পাশে রাখলাম, আশা করি এগুলো বুঝতে পারবো। দেখো আমি বুঝাচ্ছি, এক লাইনে করে দিচ্ছি। এই যে ভি টু বাম পাশে রাখলে এই পি টু আর টি ওয়ান দুইটা গুণ সম্পর্ক যেহেতু আছে, তার মানে এটার নিচে চলে যাবে, এই যে পি টু লিখলাম আর টি ওয়ান লিখলাম, আবার এই পি ওয়ান ভি ওয়ান আর টি টু এই সবগুলোই তো গুণ সম্পর্ক, এই সবগুলো উপরে লেখো, পি ওয়ান ভি ওয়ান টি টু এই সবগুলো উপরে লিখলাম। লেখার পরে এখন দেখো তো মানগুলো বসাও, পি ওয়ানের মান কত? পি ওয়ানের মান হচ্ছে শুধু পি বসাইলাম, কিন্তু ভি ওয়ানের কোনো মান নাই, শুধু ভি বসাইলাম, ভি ওয়ান মানে এই ভি ওয়ানই থাক সমস্যা নাই। তারপর হচ্ছে ভি টু, ভি টুর মান সরি টি টু, টি টুর মান কত? টি টুর মান হচ্ছে টু টি, এই যে টু টি বসাইলাম, ডিভাইডেড বাই পি টুর মান কত? পি বাই টু, এই যে দেখো পি বাই টু বসাইলাম। তারপর হচ্ছে পি বাই টু বসানোর পর দেখো এই যে টি ওয়ান, টি ওয়ানের মান কত? শুধু টি, শুধু টি। দেখো এইটি আর এইটি কাটে দেওয়া যায়, সুন্দর করে এই পি আর এই পি কেউ কাটে দেওয়া নাকি, তাহলে কিন্তু ভুল হবে ডিরেক্ট। দেখো কাটে দেওয়া যায়, মূলত শেষে কাটাই যায়, কিন্তু কীভাবে কাটা যায় দেখো, উপরে কি থাকে পি আর ভি ওয়ান, নিচে দেখো তো কী থাকে, নিচে এই যে পি, এটা তো নিচের সংখ্যা আর এটা তো উপরের সংখ্যা, এটাকে উল্টাই দাও, গুণ দাও, গুণ দিলে এই টু উপরে চলে যাবে, পি নিচে চলে আসবে, এই পি আর এই পি কাটা, তাহলে কি থাকতেছে শুধু টু ভি না, টু ভি ওয়ান না। তাহলে আমাকে বলো তো আয়তন কত গুণ হবে আগের চেয়ে? দ্বিগুণ।
এই অপশনে থাকবে হচ্ছে দ্বিগুণ, এটা আনসার। অপশনে থাকবে হচ্ছে দ্বিগুণ, আর এটি হবে আমাদের আনসার এই ম্যাথের। এখন দেখো যদি বলে যে আয়তন কত গুণ হবে, আর যদি আয়তনের একটা অপশন দেওয়া থাকে তাহলে ওটা অবশ্যই সামনে কোনো একটা আয়তন দেওয়া থাকবে, আগের ম্যাথের মতো একটা আয়তন দেওয়া থাকবে। যেহেতু আয়তন দেওয়া নাই তার মানে শুধু বলতে হবে এটা দ্বিগুণ হবে, শেষ। তারপরের ম্যাথ দেখো। আচ্ছা, এই ম্যাথটা কি পারবা না বাড়ির কাজ দেবো না আমি করে দেবো বলো তো? দেখো, এটা আমি করে দিচ্ছি, এটা না হলে দেখো এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসা কোশ্চেন, এই যে রিসেন্ট গত বছর আসছে। দেখো এই কোশ্চেনটা দেখো, খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, পারবা, আমরা পড়ছি। দেখো, একটি আদর্শ গ্যাস একটি ভারসাম্য অর্থাৎ P1V1/T1, মানে তিনটা দেওয়া আছে, P1 V1 আর T1, চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে। এই তিনটা রিলেটেড আমরা তো একটা সূত্র জানি, এটা P1V1/T1, P1V1/T1 T2, এটাই তো জানি আমরা। থেকে অন্য ভারসাম্য অবস্থা দেখো তো, চাপ দ্বিগুণ হয়ে গেছে, আয়তন হয়ে গেছে 3 গুণ, আর তাপমাত্রা যা আছে তাই। দেখো তাপমাত্রা T1 আর এটি T2, তাপমাত্রা কোনো সেন্স নেই, কিন্তু চাপ আসলে P1 হয়েছে 2P1 অর্থাৎ দ্বিগুণ হয়েছে, আয়তন ছিল V1, আয়তন হয়ে গেছে 3V1 অর্থাৎ আয়তন হয়েছে 3 গুণ। দেখো একটু আগে যে ম্যাথটা করলাম আমরা, এই যে চাপ ওর দেখ তাপমাত্রা দ্বিগুণ, এটারই জাস্ট একটু ঘুরাই দিছে। দেখো কীভাবে ঘুরাই দিছে, জাস্ট এটা দেখে আমাদের বুঝতে হবে যে এটা হচ্ছে চাপ দ্বিগুণ হয়েছে, আয়তন হয়েছে 3 গুণ। দেখো তাহলে আমরা বসাই, এখন দেখো P1V1 ডিভাইডেড বাই হচ্ছে T2 ইকুয়াল টু হচ্ছে P2V2 ডিভাইডেড বাই হচ্ছে T2। দেখো এই সরি, এত ভুল হয় কেন? দেখো দেখো, এটা হচ্ছে T1 ইজ ইকুয়াল টু হচ্ছে P2V2 ডিভাইডেড বাই হচ্ছে T2। দেখো উপর 10-20 করে যদি চিন্তা করা হয়, বিসমিল্লাহ আবার টিক মারলাম এই যেটার মধ্যে, তাহলে বিসমিল্লাহ হবে, এখানে কিন্তু ভুল হবে। এখানে মানে আন্দাজি মারে এখানে হওয়ার সম্ভাবনা জিরো। দেখো সবগুলা কোশ্চেনই কত সুন্দর করে সাজানো, তার মানে এমন একটা ট্যাপ সাজাতে তুমি সেটার মধ্যে পারা দেবে, এখানে তুমি শেষ, একদম ম্যাথ করে উত্তর দেখাইতে হবে এখানে। দেখো আমাদের বের করতে হবে কি T1 আর T2 মধ্যে যে সম্পর্ক, তাপমাত্রার সাথে তাপমাত্রার সম্পর্ক করতে হবে, আর কিন্তু কি এখানে কিছুই নাই। তার মানে তাপমাত্রা বাকি রেখে যা আছে সব কিছু বসাবো আমি। বসাবো মানে কি T2 মানটা আমি বের করবো। দেখো T2টা আমি বাম পাশে রাখলাম, এই T2 বাম পাশে রাখলাম, আর যা আছে সব ডান পাশে দেবো। দেখো T2-র সাথে এই দুইটা গুণ সম্পর্ক, তার মানে এই দুইটা ভাগ চলে যাবে। দেখো এই যে ভাগ দিলাম P1V1, এই দুইটা উপরে চলে যাবে সব। দেখো এই যে টি টু তো T2 কী ছিল, এই দুটো গুণ সম্পর্ক ছিল, বিদায় একটা ভাগ হয়ে গেছে। এখন দেখো তো এই T1-এর সাথে এই P2V2 সব গুণ সম্পর্ক না, লেখা উপরে P2V2 T1। মেয়েতে যা দেওয়া আছে চোখ মুজে আমরা শুধু তাই লিখলে ম্যাথ হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। এখন বলো তো P2-র মান কত? P2-র মানে এই যে সুন্দর করে দেওয়া আছে 2P1, বসাই আমি 2P1 বসাইলাম। তারপর দেখো তো এই যে V2-র মান কত দেওয়া আছে 3V1, এই 3V1 বসাইলাম। তারপর দেখো তো T1-এর মান কত দেওয়া আছে, শুধু T1ই, কিন্তু এই T1 মানে T1, আর কোনো টির পরিবর্তন নাই। তারপর দেখো নিচে P1-এর মান কত, P1-এর মান আমরা জানি শুধু P1, আর V1-এর মান শুধু V1। দেখো এই V1 কাটা, এই P1 কাটা, 3 দোকানে কত 6, এই 6T1। এখন দেখো এখানে আমরা কি পাইলাম, মূলত পাইলাম হচ্ছে এই যে এখানে দেখাই, এখানে কি পাইলাম হচ্ছে 82 ইজ ইকুয়াল টু হচ্ছে 6T1। দেখো তো এটা কোথাও অপশন আছে, কোনটা অপশন আছে দেখো তো? দেখো T1 সমান T2 বাদ, এটা অপশনে নাই। তারপরে আবার কি এই T1 সমান 3T2, এটাও বাদ। আর একটা T1 সমান 6T2, দেখো তো আমি পাইছি T2 সমান 61। দেখো ভুল করা যাবে না, আমি পাইছি T2 সমান 61, কিন্তু এখানে দেখা আছে T1 সমান 62, তার মানে এটা বাদ। আমাদের শুধু একটা অপশন আছে, এই যে অপশন T1 সমান T2/6। কিন্তু ভাই আমরা তো এইভাবে করি নাই, এভাবে তো পরীক্ষা আসে নাই, পরীক্ষা আসছে T1 সমান T2 উপরে। দেখো তো এই দেখো T1, এই T1 যদি বাম পাশে রাখে দেয় আর এই T2 তে ভাগ চলে যাবে। দেখো তো উপরে এই যে T2 আর নিচে হচ্ছে এই 6, এই যে আনসার। এভাবে দেখে ম্যাথ করতে হবে, একদম সহজ ম্যাথ। দেখো উত্তর হচ্ছে এটা। দেখো তারপরে আমরা চলে যাই, তারপরে কি আছে দেখি। তারপর হচ্ছে এই যে এখন হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্রে যা আছে সব আমাদের পড়া শেষ। পরীক্ষায় যদি এটুকু আসে এটুকু, আর একটু গ্রাফ আছে, গ্রাফ আমরা 3টা একসাথে করবো। এখন দেখো তারপরে আছে গেলুসাকের চাপের সূত্র। বয়েল পড়লাম, চার্লস পড়লাম, এখন হচ্ছে গেলুসাক চাপ রিলেটেড কিছু বলছে, অর্থাৎ চাপ এবং তাপমাত্রার ভিতরে কি সম্পর্ক হবে এটা বলছে হচ্ছে বিজ্ঞানী গেলুসাক। দেখো কি বলছে, স্থির, দেখো এরকম যদি কোশ্চেন আসে যে চাপ ও তাপমাত্রার সম্পর্ক কে দাঁড় করাইছে, গেলুসাক, সুন্দর করে বলতে হবে কিন্তু। দেখো স্থির আয়তনের, এই যে গেলুসাক দেখো বয়েল বলছে তাপমাত্রা স্থির, চার্লস বলছে চাপ স্থির, গেলুসাক থাইমা থাকবে? গেলুসাক আইসে বলছে তাহলে এখন আয়তন স্থির থাকলে কি হবে? সে বলছে আয়তন স্থির আয়তনের নির্দিষ্ট পরিমাণ যে কোনো গ্যাসের উপর প্রযুক্ত চাপ কেলভিন তাপমাত্রা সমানুপাতিক। অর্থাৎ চাপকে দ্বারা পি দ্বারা বশ করা হয় আর তাপমাত্রাকে টি দ্বারা বশ করা হয়, তাহলে এটা যদি সমানুপাতিক হয় তাহলে কি হবে, পি সমানুপাতিক টি। এটা আমরা কীভাবে লিখি দেখো তো, পি ইজিক্যালটা হচ্ছে এই যে কে লিখলাম তারপর টি লিখলাম, কে একটা সমানুপাতিক ধ্রুবক, তাহলে আমাকে বলো এই টিটা তো নিঃসন্দেহে এই পাশে চলে আসবে, তার মানে এই P/T ইকুয়াল টু হচ্ছে কে। আর এরকম থাকলে আমরা বারবারই বলতেছি, এরকম থাকলে আমার যত খুশি আমি তত লিখতে পারবো, অর্থাৎ P1/T1 ইকুয়াল টু হচ্ছে P2/T2।
AP2/T2 এইটুকু জাস্ট মনে রাখলেও, দেখো এইটুকু মনে রাখার দরকারই নেই, আমাদের মনে রাখতে হবে শুধু স্থির আয়তন যদি স্থির থাকে গেলুসকের ক্ষেত্রে, তাহলে চাপ এবং তাপমাত্রা সমানুপাতিক। শুধু এই জিনিসটা প্রত্যেকটা সূত্রের এই জিনিসটুকু মনে রাখবা, এইটুকু মনে রাখলে না, আর কিচ্ছু মনে রাখতে হবে না। আচ্ছা দেখো, তারপর একটা কোশ্চেন আছে, তাপমাত্রা বৃদ্ধি করলে চাপের বৃদ্ধি পায় কেন? একদম দেখো, মাত্রই আমরা যে কোশ্চেন করলাম সেই কোশ্চেনই, তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের চাপ বৃদ্ধি পায় কেন? দেখো তো, তাপমাত্রার সাথে চাপের কি সম্পর্ক? এই যে তাপমাত্রার সাথে পি সমানুপাতিক টি, এই তাপমাত্রার সাথে চাপের সম্পর্ক। আচ্ছা দেখো, আমরা যারা হচ্ছে সিএনজিতে বা বিভিন্ন জায়গায় যাই, সিএনজি মানে গ্যাস সিলিন্ডার থাকে, এখানে অবশ্যই যখন গ্যাস ভরা হবে সিএনজির ভিতরে, অবশ্যই আমরা সবাই গাড়ি থেকে নামে যাব। কেন দেখো তো, এই যে চাপ আর তাপ কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। এদিকে খেয়াল করো তো, চাপ, গ্যাসের মধ্যে যখন গ্যাসটা ভরা হয় সিলিন্ডারের মধ্যে, তখন তো প্রচুর পরিমাণে প্রেশার দেওয়া হয়, চাপ দেওয়া হয়। এই চাপ দেওয়ার সাথে সাথে এই তাপমাত্রাটা বাইরে যায়। এই তাপমাত্রা যদি বাড়ে তাহলে ওই গ্যাসের সিলিন্ডারটা যেন ভাস্ট হয়। কোন মুহূর্তে কখন ভাস্ট হবে আমরা, তুমিও জানি না আমিও জানি না। তার জন্য আমাদের সবারই এটা করা উচিত, যখন হচ্ছে কোনো হচ্ছে গ্যাস উত্তোলন করা হবে তখন আমাদের সিএনজি থেকে নেমে যাওয়া উচিত। অনেকে এটা নামে না, আমি তোমাদের আজকে হচ্ছে সতর্ক করে দিলাম এটা আর কি। দেখো, তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের চাপ বৃদ্ধি পায়, অর্থাৎ যেহেতু তাপমাত্রা বৃদ্ধি করলে চাপ বৃদ্ধি পাবে, এটা স্বাভাবিক বিষয়। কারণ হচ্ছে দেখো, তাপমাত্রা বৃদ্ধি করলে যেটা সমানুপাতিক সম্পর্ক গেলুসকের মধ্যে, আর হচ্ছে অণুগুলার ছোটাছুটি বৃদ্ধি পায়, তার জন্য এটা চাপ বৃদ্ধি পায়। শেষ। তারপরে দেখো, এটা তোমরা হচ্ছে, এটা কিন্তু খ নম্বর আসে, জ্ঞানমূলক প্রশ্নে আসে এটা খ নম্বরে। দেখো তারপর হলো অ্যাভোগাড্রোর সূত্র। এখন তো আমরা হচ্ছে গেলুসাক পড়লাম, বয়েল পড়লাম, চার্লস পড়লাম, এখন হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রো বলছে হচ্ছে আয়তন এবং পরিমাণের যে সম্পর্ক, অর্থাৎ আয়তন এবং মূলের মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে বিজ্ঞানী অ্যাভোগাড্রো দিচ্ছে। আয়তন এবং মূলের মধ্যে সম্পর্ক, মূলকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। এন সমান কি? W/m। এটা কিন্তু আমরা সবাই জানি যে মূল কীভাবে নির্ণয় করে, উপরে ওজন, নিচে হচ্ছে আণবিক ভর, এটা কিন্তু নির্ণয় করে আমরা সবাই জানি। দেখো, স্থির তাপমাত্রা ও চাপে, এখন এ তো কাহিনী জমাই দিচ্ছে। দেখো, এ বলছে তাপমাত্রা দুইটা, একটা হচ্ছে তাপমাত্রা স্থির আর একটা হচ্ছে চাপ স্থির, দুইটাই স্থির। একটা হচ্ছে কি টি স্থির, পি, এই দুইটাই কনস্ট্যান্ট। এই দুইটা কনস্ট্যান্ট থাকলে কি হবে? এই দুইটা কনস্ট্যান্ট থাকলে বাকি কি থাকে? বাকি থাকে বি আর থাকে এন। এই দুইটার মধ্যে কি সম্পর্ক? দেখো, কোনো গ্যাসের আয়তন, এটির পরিমাণ বা মূল সংখ্যা সমানুপাতিক, মূল সংখ্যা এন আর বি হচ্ছে আয়তন, সমানুপাতিক মানে এই সমানুপাতিক চিহ্ন দিলাম। এই সমানুপাতিক চিহ্ন তুলে দিলে কি হবে? বি সমান হচ্ছে কে এন। আচ্ছা, বি সমান হচ্ছে কি কে এন। এখন দেখো তো, এই যে বি, নিচে হচ্ছে এনটা না, এনটা তো নিচে চলে আসবে, আসার পরে এই যে কে লিখলাম, এরকম থাকলে আমরা জানি বারবার লেখা যায়, অর্থাৎ B1/N1 ইকুয়াল টু হচ্ছে V2/N2, এই যে সূত্র, এটা হচ্ছে গেলুসাকের সূত্র। কার সূত্র এটা? গেলুসাক খুবই সহজ। গেলুসাকে দুইটা স্থির থাকে, তাপমাত্রা স্থির আর চাপ স্থির থাকে, এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে গেলুসাকের মতে। দেখো, তারপরে গ্যাসের এক মোল মোলার আয়তনে অনুসংখ্যাকে অ্যাভোগাড্রো। আচ্ছা, এই যে এখন একটু মজার পর আসে এবং এগুলো পরীক্ষা আসে, খুবই গুরুত্বপূর্ণ, বোঝার চেষ্টা করবো, একদম গভীর মনোযোগ দেওয়া সবাই। দেখো, গ্যাসের এক মোলার আয়তনে অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। আচ্ছা, এইবার আমাকে বলো, অ্যাভোগাড্রো সংখ্যা কী দ্বারা প্রকাশ করে? অ্যাভোগাড্রো প্রকাশ করে এন এ দ্বারা। এন এ ইকুয়াল টু হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 এতটি অণু, পরমাণু, যা খুশি তাই হতে পারে। কিন্তু হচ্ছে আমাদের জানি অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6.022 তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা জানলাম। এই অ্যাভোগাড্রো কাকে বলে এটা কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলের আসার কথা না, এটা আসবেও না। আসবে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে মেয়াদ, কীভাবে মেয়াদ আসে একটু সামনে আগায়, তাহলে আমরা বুঝতে পারবো মানে কত ভালো জিনিস আসে। দেখো, এটা একটু বোঝার চেষ্টা করো। আর এইটুকু, এই পেজ যে পড়বো, এই পেজ থেকে একটা এমসিকিউ ভর্তি পরীক্ষা পর্যন্ত আসবে এবং অ্যাডমিশন মানে একাডেমিক আসবে। দেখো, এক মোল অণু 1 গ্রাম আণবিক ভর সমান হচ্ছে 6.022 এটা তো কিছুই বুঝলাম না, খালি পড়লাম যে 1 মোল অণু 1 গ্রাম আণবিক ভর এত। এইবার আমাকে বলো, ধরো লিখলাম এখানে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর আমরা জানি হচ্ছে 44 গ্রাম, এটা আমরা জানি 44 গ্রাম। অর্থাৎ এই যে দেখো তো, 1 মোল অণু, এই যে টোটাল কার্বন ডাইঅক্সাইড মিলে একটা অণু লিখলাম, এবং 1 মোল অণু সমান 1 আণবিক ভর, অর্থাৎ আণবিক ভর কত? 44 গ্রাম, এটা হচ্ছে আণবিক ভর। আমরা এটা সমান লিখতে পারি এই যে 6.022 ইন্টু 10⁻23 অণু। আশা করি এবার বুঝতে পারছো। অর্থাৎ যে কোনো একটা মৌলের আণবিক ভর সমান আমরা লিখতে পারি এতটি অণু, পরমাণু, সব কিছু আমরা যা মন তা লিখতে পারবো আমি। এখন যদি এখানে কার্বন ডাইঅক্সাইড আছে, এখানে যদি সালফারিক অ্যাসিড থাকতো, H2SO4, এটা সালফারিক অ্যাসিড থাকতো, এর আণবিক ভর 98, আণবিক ভর তো আশা করি সবাই বের করতে পারো। দেখো, এর আণবিক ভর 98 যদি থাকতো, এর আণবিক ভর সমান হচ্ছে এই যে এরকমই, যে 6.022 এই একই এরকম যদি থাকে হচ্ছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোক্লোরিক, যা মন থাক, সব টোটালটা মিলে হচ্ছে এই অ্যাভোগাড্রো সংখ্যা পরিমাণ। তারপরে দেখো, এটা হচ্ছে অণুর ক্ষেত্রে, এটা তো একটা অণু, এত বড় একটা অণু। এখন বলো তো, 1 মোল পরমাণু, একটা পরমাণুর নাম বলো তো, একটা পরমাণুর নাম দিলাম আমি সোডিয়াম একটা পরমাণু, সোডিয়ামের ভর কত? আণবিক ভর কত? 1123, এই যে 23 গ্রাম লিখলাম।
এই 23 গ্রাম সমান সমান হচ্ছে এই 6.0222 ইন্টু 10^23 টন। আশা করি এটুকু বুঝাইতে পারছি। এখন সোডিয়াম না থেকে সোডিয়াম এখন হচ্ছে থাকলো হচ্ছে ক্লোরিন, এখন ক্লোরিন থাকলো। ক্লোরিন তো দেখো ক্লোরিন হচ্ছে 35.5, ক্লোরিন হচ্ছে 35.5 গ্রাম এক গ্রাম। এই ক্লোরিন 35.5-এর জন্য এই যে এত অ্যাভোগাড্রোর সংখ্যা, তার মানে একটা আণবিক ভরের জন্য যত থাকবে তত মানে হচ্ছে এই অ্যাভোগাড্রোর সংখ্যাটা লেখা লাগবে। এটা আমরা বিস্তারিত একটু পরে পড়বো আরো, জাস্ট এইটুকু দেখো। তারপর দেখো এই যে মোলার আয়তন, এইটা হচ্ছে একদম স্টার, এখান থেকে একটা কোশ্চেন আসেই আসে। দেখো এই যে মোলার আয়তন, প্রমাণ অবস্থায় গ্যাসের আয়তন, অর্থাৎ দেখো তো এটা মুখস্থ করেছিলাম একদম প্রথমেই। STP-তে গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার, একদম মুখস্থ করতে হবে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে এটা হচ্ছে SATP, এটা হচ্ছে SATP। প্রথমটা হচ্ছে STP 22.4 লিটার, তারপরটা হচ্ছে SATP বা রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস 24.789। এই দুইটা মূলত পরীক্ষা বেশি আসে। আর যদি এটা 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 কমন কিন্তু একটু কম, অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস কত 24.040 লিটার এটা। এখন দেখো আমরা কি আসলে পড়তে যাচ্ছি। এখন একটা নতুন পেজ নেই, ধরো আচ্ছা দেখো এখন আমরা কি পড়তে যাচ্ছি। এটা যদি পারো, আমি এখন যেটা লিখবো এটা যদি খুব মনোযোগ দিয়ে দেখতে পারো এবং পারো, আর কোথাও এই রিলেটেড কোনো ম্যাথ নিয়ে আটকেবা না, পরে আমরা যেগুলো করাবো। দেখো এখানে আমি লিখলাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড লেখার পরে আচ্ছা দেখো এখন এই কার্বন ডাইঅক্সাইড যে লিখলাম, এখন প্রথমে লিখবো হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ভর, মানে হচ্ছে আণবিক ভর। এখানে লিখলাম হচ্ছে আণবিক, সংখ্যা লিখলাম আণবিক ভর কত গ্রাম, এত সমান হচ্ছে 44 গ্রাম লিখলাম। আচ্ছা এখন 2 নম্বর হচ্ছে STP-তে, তাহলে এত কার্বন ডাইঅক্সাইড STP-তে আয়তন কত, STP-তে আয়তন, STP-তে আয়তন হচ্ছে 24 একটু আগে বললাম 4 লিটার। আচ্ছা তারপর আরেকটা জিনিস আমাদের আসে, সেটা হচ্ছে SATP-তে আয়তন কত, এটা কিন্তু প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে সত্য। SATP-তে আয়তন কত, সরি উপরটা তো বলে লিখছি। আচ্ছা দেখো 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 আচ্ছা এটা হচ্ছে 22.4 লিটার, এটা হচ্ছে 22.4 লিটার। আর হচ্ছে SATP-তে আয়তন হচ্ছে 24.789 লিটার এটা। এখন যেটা গুরুত্বপূর্ণ, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এদিকে খেয়াল করো কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কত, কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা যদি বলি, অণুর সংখ্যা একটু পরে এগুলো কিন্তু পরীক্ষা আসবে, যে অণুর সংখ্যা কত যদি এটা আসে, অণুর সংখ্যা কত দেখো তো, অণু কয়টা এন টোটাল কার্বন ডাইঅক্সাইড অণু কয়টা, একটা। টোটাল কার্বন ডাইঅক্সাইড অণু কিন্তু একটা, এখানে একটা, অর্থাৎ 1 গুণন 6.022 ইন্টু 10^23 অণু। এটা একদম বোঝার চেষ্টা করো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখো এখন অণুগুলো, এখন বললাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বন পরমাণু কত, কার্বন পরমাণু, কার্বন কয়টা এখানে একটা। এখন বললাম হচ্ছে এই যৌগে কার্বন পরমাণু কত, কার্বন পরমাণু সংখ্যা, শুধু কার্বন, সরি এখানে কিছু পরমাণু লিখতে হবে, এখানে শুধু লিখছে কার্বন পরমাণু সংখ্যা। দেখো কার্বন পরমাণু সংখ্যা যদি আসে তাহলে কয়টা কার্বন আছে, একটা কার্বন, 1 গুণন এই যে 6.022 এই সেম মানই হবে, এটা কিন্তু ডট ডট। আচ্ছা দেখো তারপর হচ্ছে এদিকে খেয়াল করো, তারপর যদি পরীক্ষা কোশ্চেন আসে কার্বন এই যৌগে, কার্বন ডাইঅক্সাইড যৌগে অক্সিজেন পরমাণু কয়টা, এখন আসলো অক্সিজেন পরমাণু সংখ্যা কত। দেখো এই যে কার্বন পরমাণু, কার্বন ছিল মাত্র একটা, কিন্তু অক্সিজেন কিন্তু কার্বন ডাইঅক্সাইড দুইটা, তার মানে এখানে দুইটা গুণ করতে হবে, এই 2 ইন্টু এই অনুর পরিমাণ। এগুলা কিন্তু অনেকেই বুঝে না, এগুলো কিন্তু একদম বুঝতে হবে। তারপর দেখো এখন যদি বলে যে কার্বন ডাইঅক্সাইডের মোট পরমাণু কত, দেখো তো অক্সিজেন হচ্ছে দুইটা, কার্বন হচ্ছে একটা, টোটাল মোট পরমাণু কয়টা, তিনটা। অর্থাৎ এখানে হচ্ছে মোট পরমাণু সংখ্যা টোটাল 3 গুণন এ অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10^23। আশা করি সবাই এটা বুঝতে পারছো। আচ্ছা এটা বুঝতে পারছো কিনা বলো তো আমাকে, এটা বুঝতেই হবে মেন, বুঝতে পারছো এই পুরোটা। আচ্ছা দেখো আবার বলতেছি, এই কার্বন ডাইঅক্সাইড একটা যৌগ, এই কার্বন ডাইঅক্সাইড যৌগে আণবিক ভর, কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর, কার্বন কত 12, 14, আর অক্সিজেন 16, 32, 32 আর 14 যোগ করলে হয় 44 গ্রাম, এটা আমরা সবাই জানি। তারপর হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড একটা যৌগ, যে কোনো একটা যৌগ নিলাম, এই যৌগে STP-তে আয়তন হচ্ছে 22.4 লিটার, যেটা আমরা এই যে আগের পেজে শিখলাম, দেখো তো STP-তে কত 22, এই যে STP-তে 22.4 লিটার, আর SATP-তে মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 24.789 লিটার। এখন এটাই আমি লিখছি এখানে যে STP-তে আয়তন হচ্ছে 22.4 লিটার, এটা যে কোনো মৌলের ক্ষেত্রে সত্য। এখানে যদি অন্য একটা সালফারিক অ্যাসিড লিখতাম তাও কিন্তু এরকম হইতো। তারপর হচ্ছে SATP-তে 24.789 লিটার। এখন অণুর সংখ্যা বলছে অণু, এখন কার্বন ডাইঅক্সাইড টোটাল এখানে অণু কয়টা, একটা অণু, কিন্তু কার্বন ডাইঅক্সাইড কিন্তু একটা অণু মাত্র, এই একটা অণুর জন্য 6.022 মানে যা আছে গোটা তাই। এখন যদি বলে কার্বন পরমাণু, এখন আসছে পরমাণু, ও নিঃসন্দেহে পরমাণু হচ্ছে ছোট, পরমাণু কয়টা, কার্বন পরমাণু, এখন কার্বন কয়টা, একটা, যেহেতু একটা তার মানে 1 গুণন এই যা আছে তাই অ্যাভোগাড্রো সংখ্যা।
এখন যদি বলি অক্সিজেন পরমাণু কয়টা, অক্সিজেন পরমাণু, এখন অক্সিজেন তো এখানে দুইটা, আমরা জানি হচ্ছে একটার জন্য 6.02 তাহলে দুইটার জন্য কি 2 গুণন যা আছে তাই। তারপর হচ্ছে দেখো তো মোট পরমাণু কয়টা, অক্সিজেন আছে দুইটা, কার্বন আছে একটা, তিনটা টোটাল। আমরা জানি একটার জন্য 6.022 তাহলে তিনটার জন্য কত, সামনে 3 দিয়ে গুণ। এখন বুঝছো কিনা, ক্লিয়ার বলো? আচ্ছা ঠিক আছে, এখন বুঝলে আরেকটা জিনিস আমরা যেটা পড়াবো এটা আরো গুরুত্বপূর্ণ এখন যেটা পড়াবো। আচ্ছা দেখো, এখন যেটা বলবো সেটা আরো গুরুত্বপূর্ণ, এই দুইটা পেজ খুব গুরুত্বপূর্ণ, কিন্তু খুব মানে খুব গুরুত্বপূর্ণ এই দুইটা পেজ। দেখো প্রথম যেটা হচ্ছে, এখন আমরা একটা জিনিস লিখবো, মানে একটা ফর্মুলা লিখবো হচ্ছে এই মূল সংখ্যা নির্ণয়ের বেশ কিছু সূত্র লিখবো। মূল সংখ্যা এটা পরীক্ষা আসে, এটা হচ্ছে W/M, আরেকটা হচ্ছে X/NA, আরেকটা হচ্ছে দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আরেকটা হচ্ছে VSTP ডিভাইডেড বাই 22.4 লিটার, এটা আর একটাও দেখা কাজে লাগবো, ওটা হচ্ছে ওই পরিমাণগত রসায়ন। আর হচ্ছে VSATP ডিভাইডেড বাই 24.789 লিটার। দেখো এটি জাস্ট মনে রাখো, এটি কি কি, এই ডাব্লিউ কি, ডাব্লিউ মানে হচ্ছে ওজন, কত গ্রাম থাকে ওজন। এই এম মানে কি, আণবিক ভর, এম মানে হচ্ছে আণবিক ভর। আর এক্স মানে কি, এক্স মানে হচ্ছে অণুর সংখ্যা, নট পরমাণু, এটা কিন্তু অণুর সংখ্যা, অণুর সংখ্যা। আর এন কি, এন হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা কত, 6.022 × 10⁻23। এটা একদম ঠাডা মুখস্থ করে ফেলবা, এই সূত্রটা একদম মুখস্থ, একদম এটা পারলে দেখো ম্যাথ কীভাবে পারতেছে। দেখো মূল সংখ্যা এই আনতে মানে কি মূল, এন মানে হচ্ছে মূল, মূল সংখ্যা সমান সমান কি, এন সমান সমান হচ্ছে W/M, X/NA, VSTP বাই 22.4 লিটার, VSATP বাই 24.78 লিটার। এখন দেখো এই যে এন সমান আমরা মূল সংখ্যা নির্ণয় করতে বললো, এখন দেখো তো আমরা কিন্তু এই সমীকরণে কি জানি, W/M সমান সমান হচ্ছে X/NA, এই দুইটা কিন্তু আমরা সমান লিখতে পারবো, মানে সমান চিহ্ন দেওয়া মানে কি এই দুইটা আমরা সমান লিখতে পারবো। আবার আমার যদি মন চাই এই ভি, দেখো আমার যদি মন চাই X/NA ইকুয়াল টু হচ্ছে VSTP ডিভাইডেড বাই হচ্ছে 22.4 লিটার, এটাও আমার মন চাইলে আমি লিখতে পারবো। মানে সমান আমার যে কোনো এখান থেকে 1 2 3 4 5 এই পাঁচটা থেকে, অর্থাৎ এই পাঁচটা থেকে যে কোনো দুইটা নিয়ে আমি সমীকরণ ধারা করতে পারবো। আশা করি এইটুকু ক্লিয়ার বুঝতে পারছো। এখন দেখো এইটুকু ক্লিয়ার বুঝতে পারলে এখন থেকে দেখো মেন জিনিস এখন থেকে শুরু, যেগুলো পরীক্ষা আসে এগুলো বিগত সালে আসছে, বোর্ড পরীক্ষা বলে আর অ্যাডমিশন বলে আসবে। দেখো কত সেকেন্ড আমরা শেষ করি, 10 গ্রাম অক্সিজেনের অনুসংখ্যা কত, নট পরমাণু বলছে 10 গ্রাম অক্সিজেনের অনুসংখ্যা কত, এটা কিন্তু ডিরেক্ট বলা যায়। কীভাবে বলা যায় দেখো, 10 গ্রাম অক্সিজেন অনুসংখ্যা কত, কী কী দেওয়া আছে, 10 গ্রাম, অর্থাৎ প্রথমে ডব্লিউ দেওয়া আছে, ডব্লিউর মান কত দেওয়া আছে 10 গ্রাম, বসাইলাম এই 10 গ্রাম। এখন আমাকে অক্সিজেন আণবিক ভর কত, আণবিক ভরকে এম দ্বারা বস করে, আণবিক ভর কত অক্সিজেনের 16×32, অর্থাৎ এই যে 32 গ্রাম, এই যে 32 গ্রাম দুইটা লিখলাম। এখন আমাকে অক্সিজেন অণুর সংখ্যা, অণু পরমাণু যাই বলো কেন কেন আমরা জানি তো এভোগাড্রোর সংখ্যা একটা আছে 0.622 × 10⁻23। এইবার বলো W/M আর NA এবং নির্ণয় করতে বলছে অণুর সংখ্যা, এই রিলেটেড এখান থেকে কোন সূত্র দুটো নিব, এটা নিব না এটা নিব না এটা নিব না এটা নিব। দেখো তো এই যে এই সূত্রটা এইটুকু মিলছে কিনা, W এর মান দেওয়া আছে, M এর মান দেওয়া আছে, N এর মান আমরা জানি শুধুমাত্র এই যে X অণুর সংখ্যা, দেখো লিখছি অণুর সংখ্যা, এই যে X বের করতে হবে। দেখো এই সূত্রটা তোমরা নিব নিঃসন্দেহে। এখন এই সূত্রটা এখানে বসাও, W/M এখানে হচ্ছে X/NA। এখন দেখো তো আমার তো দরকার X, তার মানে X এই বাম পাশে লিখলাম। লেখার পরে এই দুটো গুণ দাও, গুণ কি W/NA উপরে বসাইলাম, ডিভাইডেড বাই এই যে X, এই দুটো কি সম্পর্ক, গুণ সম্পর্ক, তার মানে গুণ থাকলে এই পাশে যদি আমি এম লিখতাম এই পাশে ভাগ হইতো, এই যে এম ভাগ দিলাম। এখন মান বসাও, মান বসলে কত হবে, W এর মান কত, W এর মান হচ্ছে 10 ইন্টু NA, N এর মান কত 6.022 × 10⁻23 ডিভাইডেড বাই এম এর মান হচ্ছে 32 গ্রাম। এইবার একটু দেখো এই 32 10 এগুলো কীভাবে কাটাকাটি করবা, এভাবে কাটাকাটি করতে হলে দেখো মানে একটা মানে কাছাকাছি একটা মানে যাওয়া যাবে। দেখো এই যে 10 যদি এখানে আরও একটা ভাড়ায় পাওয়ার, এই 10 যদি আমি কাটিয়ে দিতে চাই, দেখো এটা বুঝো কিনা, দেখো এখানে তাহলে 1 × 10 পাওয়ার হচ্ছে 5 থাকলো, এখানে যদি আরেকটা 10 থাকে তাহলে আমরা লিখতে পারি 10 উপর 6, এই 1 × 10 উপর 6 ইন্টু হচ্ছে 1, এটা আমরা লিখতে পারি 10 উপর 6। যদি আমরা এটা লিখতে পারি তাহলে এখানে কি এই 10 একটা আছে, তাহলে এখানে 3 23 জায়গায় 24 লিখতে পারি আমরা, 24 লিখি 6.022 × 10⁻24 লিখলাম, আর নিচে লিখলাম হচ্ছে 32 লিখলাম। এখন দেখো আচ্ছা যাই দেখ, প্রথমে এটা তোমাদের আরও পরে শর্টকাট শেখাবো, এখন হচ্ছে ক্যালকুলেটারতে করে দিই, পরে তোমাদের শর্টকাট শেখাবো, আর কিছুদিন যাক তখন আমার বসতে হবে, তারপর শর্টকাট শেখাবো। 0.0022
ইন্টু 10⁻, আচ্ছা দাঁড়াও, 10⁻24 ডিভাইডেড বাই হচ্ছে 32। এটা আনসার চলে আসছে 1.88। দেখো এটা আনসার হচ্ছে 1.88 ইন্টু 10⁻23। এইটাই পরীক্ষা আসে ম্যাথ, এইটাই পরীক্ষা আসে। দেখো এটা আনসার, এত সহজ জিনিস পরীক্ষা আসে। আশা করি এটা বুঝতে পারছো। দেখো এটা যদি বুঝে থাকো সবাই এই আনসারটা বলবা, এই আনসারটা বলো সবাই। দেখো প্রথমে কি কি দেওয়া আছে সেটা দেখো। প্রথমে দেওয়া আছে 16 গ্রাম অক্সিজেন। দেখো প্রথমে অক্সিজেনের ভর দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে 16 গ্রাম। এখন আমরা অক্সিজেন আণবিক ভর কত জানি, এম সমান কত জানি 32। এই 32 গ্রাম এটা আমরা কিন্তু জানা মান লিখলাম, যেহেতু অনুপরমাণু যাই বলুক আমরা জানি অ্যাভোগাড্রোর সংখ্যা সমান, এটা জানি অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23, এটা আমরা জানি। এটা আমরা জানলাম। আর চাইছে কি কতটি পরমাণু, অনুপরমাণু যাই বলো অক্সিজেনে, দেখো 16 গ্রাম অক্সিজেনে কতটি পরমাণু থাকে। দেখো এই যে এক্সই তো চাইছে, এক্স কি আমার অনুর সংখ্যা না। আচ্ছা এখন দেখো তো এই সূত্রটা যদি লিখি, দেখো W/M লিখলাম ইন্টু হচ্ছে X/N আমি লিখলাম। এখন আমাকে বলো এখানে একটু আগে যেটা নির্ণয় করলাম, দেখো একটু খেয়াল করো, নির্ণয় করলাম অক্সিজেন অনুর সংখ্যা কত, তাহলে আমরা এই সেম সূত্রটা লিখলাম, সেম সূত্রটা লিখলাম। এখন আমাকে বলো তো এখানে অক্সিজেন কয়টা আছে, একটা অক্সিজেনের মধ্যে কয়টা অক্সিজেন থাকে, এই অক্সিজেন কয়টা অক্সিজেন থাকে, 2টা। তাহলে এই যে সামনে জাস্ট 2টা গুণ দাও, শেষ, আর কিচ্ছু করার দরকার নেই। এখন দেখো এই যে এক্স, এক্স এর আমার মান দরকার, এক্স মান লিখলাম, অর্থাৎ এই 2 দিয়ে ভাগ চলে যাবো, ইন্টু হচ্ছে এই এম দিয়ে ভাগ দিলাম, আর এ উপরে ডাব্লিউ ইন্টু হচ্ছে এই এন এ লিখলাম। লেখার পরে এইবার দেখো মান বসাও, ডাব্লিউর মান কত, সরি দেখো ডাব্লিউর মান 16 বসাইছি কেন নেই বলো তো, ও 16তে দেওয়া আছে, ঠিকই আছে। আচ্ছা দেখো 16 ইন্টু 32, আচ্ছা এখানে 32 না, এখানে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই নিচে কত আছে 2 ইন্টু এম, এম এর মান কত 32। এইবার দেখো এই যে এই 16তে 32 কাটলে কত হয় 2, তাহলে 6.022 রে 4 দিয়ে ভাগ করো, কত হয় দেখো। এটা হচ্ছে জাস্ট আমি ক্যালকুলেটর ভাগ করে দিই, 6.022, এগুলো তোমাদের শর্টকাট শেখাবো কিছুদিন যাক, তারপরে একদম শর্টকাট শিখাই দেবো, এগুলো ক্যালকুলেটর হাতে নিতে হবে না। 2.3 ডিভাইডেড ভাগ হচ্ছে 4, তখন একবার শর্টকাটে ক্লাস নেবো। 1.50 ইন্টু 10⁻23, এতটি কি পরমাণু, এতটি কিন্তু অক্সিজেন পরমাণু আছে, পরমাণু, আর এটি আনসার, এটি আনসার। বুঝতে পারছো এটা? বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারছো তো। দেখো বুঝতে পারলে এইবার একটু নিজেরা এটা করবা, এটা একটু নিজেরা করবা। নিজেরা করবা হচ্ছে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণুর সংখ্যা কত, অণুর সংখ্যা কত, করো এটা দ্রুত করো। 23। এই দেখো 98 গ্রাম, ডাব্লিউর মান কত দেওয়া আছে, ডাব্লিউর মান দেওয়া আছে 98 গ্রাম লিখলাম। এখন সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত 98 গ্রাম লিখলাম। অনুসংখ্যা চাইছে না, আমরা একটা সূত্র কি জানি, অনুসংখ্যা বারবার লিখতেছি W/M X/N এ। আমার কার মান নির্ণয় করতে হবে, এক্স এর মান, তাহলে এই এক্স লিখলাম, এক্স লিখলে এই এম দ্বারা ভাগ যাব, আর উপরে কি চলে যাব W ইন্টু এন এ, না এন এস না। দেখো তো ডাব্লিউর মান কত 98, নিচে এম এর মান কত 98, এন পরে থাকে কি শুধু এনে। দেখো এই 98 কাটা গেলে শুধু তো এনই পরে থাকে। এখন এন এর মান কত, অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022, দেখো এন এর মান কত 6.022 ইন্টু 10⁻23, এটা পারলে কতক্ষণ লাগে। আচ্ছা দেখো তারপরে দেখো তারপর হচ্ছে ভয়েল, চার্লস এবং হচ্ছে গেলুসাক, এই তিনটার হচ্ছে সমন্বয় একটা সূত্র আছে, এই সূত্রটা পড়বো আজকে আমরা। দেখো প্রথম হচ্ছে ভয়েল, শেষ করতে হবে আজকে। এই ভয়েল কি বলছে, ভয়েল বলছে হচ্ছে যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে হচ্ছে বি চাপ, মানে আয়তন চাপের ব্যস্ত অনুপাতিক, এখানে কি কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট। এই জিনিসগুলো কিন্তু আমরা বারবার পড়তেছি, কনস্ট্যান্ট। আবার বিজ্ঞানী চার্লস বলছে দেখো যদি চাপ স্থির থাকে তাহলে আয়তন তাপমাত্রা সমানুপাতিক, এটাকে কি কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট বলছে। আবার গেলুসাক, এখানে গেলুসাকই দাও, সমস্যা নেই। ধরো গেলুসাক কি বলছে, গেলুসাক বলছে হচ্ছে ভি সমানুপাতিক এন, তাই তো বলছে। এখানে কি স্থির থাকবো, এখানে পি স্থির থাকবো আর টি স্থির থাকবো, এই দুইটা স্থির,
কনস্ট্যান্ট। এখন দেখো তো এই তিনটা সমন্বয় সূত্র, এটা হচ্ছে সমন্বয়। একটু আগে আমরা একটা সমন্বয় পড়ছিলাম, দেখো তো এটা সমন্বয় কি, ভি ভি ভি, সবগুলোর জায়গায় থেকে একটা ভি নিলাম, এই সবগুলো চিহ্ন থেকে একটা চিহ্ন নিলাম। আর উপরে কি আছে দেখো তো, উপরে আছে শুধু টি আর এন, এই দুইটা দেখো, এন টি উপরে আছে, নিচে কি আছে, নিচে আছে শুধু হচ্ছে, এটা কিন্তু পরীক্ষা আসে, প্রতিবেদন আসে, নিচে আছে শুধু পি, এই পি লিখলাম। এখন দেখো এই খেয়াল করো, এখন হচ্ছে এইখান থেকে ভি যা আছে তাই থাকলো, সমানুপাতিকটা তোলার জন্য একটা কে দিলাম, আর এখানে উপর হচ্ছে এন টি, নিচে হচ্ছে পি। দেখো তো এই পি আর এই ভি কি সম্পর্ক, গুণ সম্পর্ক, গুণ দাও, পি ভি ইকুয়াল টু হচ্ছে এন টি, আর সামনে কি আছে, কে আছে না, দেখো তো এই কে তো আমার এক পাশে থাকা লাগবে, আর এন টি নিচে চলে নিয়ে আসো। আচ্ছা দেখো আরেকটা জিনিস, এখানে এটা করার দরকার নেই, এনে পি ভি সমান সমান এই কে এর জায়গায় শুধু একটা আর দাও, আর কেন আর দিলাম বলতেছি, এন টি, এই কে এখানে হচ্ছে কে 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 গ্যাস ধ্রুবক আর দ্বারা প্রতিস্থাপিত করছি, আর দ্বারা প্রতিস্থাপিত করছি, প্রতিস্থাপিত করছি, এ হচ্ছে প্রতিস্থাপিত, এই কে কে গ্যাস ধ্রুবক আর দ্বারা হচ্ছে প্রতিস্থাপিত করছি। তাহলে দেখো তো এই পি ভি সমান সমান হচ্ছে এন আর, আচ্ছা পি ভি সমান সমান হচ্ছে এন আর টি, এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। আর এটা যেভাবে লিখলাম এভাবে একটু শিখো, এটা বাস্তবত, এটা হচ্ছে বাস্তবায়নটা পরীক্ষা আসে। দেখো এখন হচ্ছে এই যে আমি পি ভি সমান এন আর টি লিখলাম, দেখো পি ভি সমান, এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, পি ভি সমান সমান হচ্ছে এন আর টি, এখানে কোনটা দ্বারা কি বোঝায়, এপি দ্বারা বোঝায় চাপ, চাপ, ভি দ্বারা কি বোঝায়, আয়তন, ভি দ্বারা আয়তন বোঝায়, এই এন দ্বারা হচ্ছে মূল সংখ্যা বোঝায়, এই মূল সংখ্যা রিলেটেড সূত্র মাত্র পড়লাম। আর হচ্ছে গ্যাস ধ্রুবক, এখানে অনেকগুলো মান আছে, এটা আমরা পড়বো। আর টি হচ্ছে তাপমাত্রা প্রকাশ করে, তাপমাত্রা। জাস্ট এইটুকু মনে রাখো যে আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে পি ভি সমান এন আর টি। আর কীভাবে আসলো, এই তিনটা সূত্রের সমন্বয় থেকে আসছে, জাস্ট এই পর্যন্ত মনে রাখো, তাহলে দ্যাটস এনাফ। এখন আমার